সেই মুহূর্তে আমার উচিত ছিল তাকে ধমক দেওয়া, কিন্তু আমার একাকিত্ব আমাকে দুর্বল করে ফেলেছিল। আমি তাকে থামাইনি। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে তোমাদের স্বাগত জানাই। আমি রিনা, একটি স্বনামধন্য কর্পোরেট অফিসের উচ্চপদে কর্মরত। স্বামী আর এক সন্তান নিয়ে আমার সংসারটা ছিল ছবির মতো সাজানো। আমার স্বামী সাজ্জাদ সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন, যার ফলে জীবনের জাঁকজমক থাকলেও কোথাও যেন একটা একাকিত্বের শূন্যতা ছিল। সেই শূন্যতা থেকেই হয়তো মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলগুলো করতে শুরু করে। আমাদের পুরনো ড্রাইভার চলে যাওয়ার পর ইন্টারভিউ দিয়ে কাজে যোগ দেয় আসলাম। ২৫-২৬ বছরের যুবক, সুঠাম দেহ এবং চোখেমুখে এক ধরনের রহস্যময় চপলতা। প্রথম দিন থেকেই আমি লক্ষ্য করলাম, আয়নায় তাকালে তার কুদৃষ্টি আমাকে অনুসরণ করছে। আমি ভেবেছিলাম হয়তো এটি আমার ভুল ধারণা, কিন্তু আসলামের চালচলনে এক ধরনের প্রচ্ছন্ন আহ্বান ছিল যা আমার অবচেতন মনে করানার। অফিসের ফিরতি পথে জ্যামে আটকে থাকার সময় আসলাম প্রায়ই গান ছেড়ে দিত। গানের কথাগুলো ছিল অদ্ভুত রকমের আবেদনময়ী। আমি মাঝেমধ্যে নিজের অসংযত পোশাকে বিব্রত বোধ করতাম, কারণ আমি জানতাম রফিকের দৃষ্টি আমার ওপর স্থির হয়ে আছে। সেই অস্বস্তি থেকেই ধীরে ধীরে এক ধরনের নিষিদ্ধ শিহরণ তৈরি হতে শুরু করল। সাজ্জাদ তখন দেশের বাইরে, বাড়িতে আমি আর গৃহকর্মী ছাড়া কেউ নেই। একদিন প্রবল বৃষ্টির কারণে অফিস থেকে ফিরতে অনেক রাত হয়ে গেল। গাড়িতে এসি চলছিল, কিন্তু আসলামের কথা বলার ধরন এবং আর চোখে তাকানো পরিবেশকে উত্তপ্ত করে তুলছিল। সে বলতে শুরু করল, ম্যাডাম, আপনার মতো মানুষের কি একা থাকা মানায়? স্যার তো আপনাকে সময় দিতে পারেন না। সেই মুহূর্তে আমার উচিত ছিল তাকে ধমক দেওয়া, কিন্তু আমার একাকিত্ব আমাকে দুর্বল করে ফেলেছিল। আমি তাকে থামাইনি। সেই রাতে গাড়ির পেছনের সিটে আমরা এক নিষিদ্ধ মোহে জড়িয়ে পড়ি। সেই শুরু। এরপর থেকে প্রায়ই অফিস ছুটির পর নির্জন রাস্তায় বা পার্কিং লটে আমাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হতে লাগল। আসলাম আমার দুর্বলতার সুযোগ নিতে শুরু করল। সে আমাকে এমন সব পথে পরিচালিত করল যা আমার সামাজিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত। আসলামের সাথে আমার এই অবৈধ সম্পর্ক আমার বিবেককে দংশন করলেও আমি বের হতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না যে আমি আসলে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছি। আসলাম মাঝে মাঝে কাজ ফাঁকি দিয়ে তার ফোনে অশ্লীলতায় ডুবে থাকত এবং আমাকেও সেই সব নোংরামিতে উৎসাহ দিত। আমার ব্যক্তিত্ব আর মর্যাদা যেন ধুলোয় মিশে যাচ্ছিল। একদিন আমি বাড়ি ফেরার পর দেখি আসলাম আমার শোবার ঘরে ঢুকে পড়েছে। আমার অপ্রস্তুত অবস্থার সুযোগ নিয়ে সে আমার সাথে অত্যন্ত অশালীন আচরণ শুরু করে। আমি বুঝতে পারি, যে মানুষকে আমি প্রশ্রয় দিয়েছি, সে এখন আমার জীবনের নিয়ন্ত্রণ নিতে চাইছে। সে আমাকে ব্ল্যাকমেইল করার হুমকি দিতে থাকে। সে আমার বিশ্বাসের সাথে চরম বিশ্বাসঘাতকতা করল। ঘটনাটি চরম আকার ধারণ করে যখন আসলাম আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করে। না দিলে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সাজ্জাদকে পাঠিয়ে দেবে বলে হুমকি দেয়। আমি বুঝতে পারলাম, আমি যে পথে পা বাড়িয়েছি তা কেবল অন্ধকার আর ধ্বংসের দিকে যায়। আমি দিনের পর দিন এক মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। প্রতিটি মুহূর্ত আমি এক ধরনের পাশবিক অত্যাচারের ভয় থাকতাম, সেটা শারীরিক না হলেও ছিল চরম মানসিক শ্লীলতাহানি। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, এভাবে ভয় পেয়ে বেঁচে থাকার চেয়ে সব স্বীকার করে নেওয়া ভালো। সাজ্জাদ ফিরে আসার পর আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি তাকে সব বললাম, কিভাবে আমি ভুল পথে পা বাড়িয়েছিলাম, কিভাবে আমি প্রলোভনের শিকার হয়েছিলাম। সাজ্জাদ আহত হলেন, কিন্তু আমার সততা তাকে স্পর্শ করল। তিনি আমাকে ঘৃণা না করে আইনি ব্যবস্থা নিলেন। আসলামকে পুলিশ গ্রেফতার করে এবং তার ফোন থেকে সব তথ্য মুছে ফেলা হয়। আমি আমার হারানো সম্মান পুরোপুরি ফিরে না পেলেও নিজের বিবেকের কাছে পরিষ্কার হলাম। কোনো ভুল পথে পা দেওয়ার আগেই তার পরিণতির কথা ভাবা উচিত। পাপাচার বা অশ্লীলতায় ডুবে থাকা মনকে কলুষিত করে এবং সঠিক বিচার করার ক্ষমতা কেড়ে নেয়। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? কমেন্টে অবশ্যই জানাও। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এমন মজার গল্প শোনার জন্য এখানেই থাকো। ততক্ষণের জন্য বিদায়। শিগগিরই নতুন গল্প নিয়ে আবার দেখা হবে।